বাবা, এই নাও ওষুধগুলো, সময় মতো খেয়ে নেবে। আর এই টাকাটা নাও, তোমার দোকানটাকে ভালোভাবে সাজাবে। তুই আবার তোর টিউশনের টাকা থেকে এসব খরচা করেছিস? কি হয়েছে তাতে? আগে শরীর, তারপর অন্য কিছু। কি যে বলো বাবা, তোমার ভালোবাসার কাছে এগুলো সামান্যই। সেই কোন ছোটোবেলা থেকে একা হাতে আমার যত্ন নেওয়া থেকে শুরু করে স্কুল কলেজ কি না কি করেছো। এবার আমার পালা। ও হ্যাঁ, ভালো কথা বলতেই ভুলে গেছি। কি কথা রে? তোমায় বলেছিলাম না, একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম। যদি চাকরিটা পাই না, তোমায় আর এসব নিয়ে ভাবতে হবে না। আচ্ছা বাবা, আচ্ছা। কিছু পেটে পড়েছে? সেই সকাল থেকে তো ঘোরাঘুরি করছিস, চল খেয়ে নিবি, চল। ধুর, ওকে এবার ফিস্টে বলে নাকি? খালি হুকুম চালায়। আমার এত রাগ ধরেছিল না। আরে বাবা, তুই রান্না করতে পারিস না সেটা বলে দে, শুধু শুধু ফিস্টের মজাটাই নষ্ট করে দিল। ছাড় না ওসব কথা। তোর চাকরির কি খবর? ওই এদিক ওদিক ইন্টারভিউ দিচ্ছি, দেখি কি হয়। তোরা একটু কথা বল, আমি আসছি। তোর আবার কি হলো? তাই নাকি রে, চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ বাবা। তুমি আবার কাঁদছো? না রে, এই জল আনন্দের, খুশির। তোর মা বেঁচে থাকলে কত খুশি হতো বলতো। মা সব দেখতে পাচ্ছে বাবা, তুমি আর কেঁদো না। কাজটা কি? আমার কাজ আসলে ডাটা এন্ট্রি করা। সব থেকে বড় কথা, জায়গাটা একেবারে গঙ্গার ধারে। গাড়ি করে গন্তব্যস্থলে পৌঁছালাম। জায়গাটা বেশ মনোরম। আমার সারাদিনে কোনো কাজ নেই, খালি যখন ফ্যাক্টরি থেকে লরি আসবে মাল নিতে, তখন তার হিসেব রাখা, যে কত মাল গেল, কত লরি এলো, কোন লরিতে কত মাল আছে, এই আর কি। বাবু, একটু দেরি হয়ে গেল, চলুন চলুন, ভেতরে চলুন। আপনি কে? আমি যতীন, মালিক আমায় পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা। সেই সকালবেলা থেকে আমি আর সামন্ত বাবু এইখানে অপেক্ষা করছিলাম। সামন্তটাকে? আরে ওকে চেনেন না? এই যে এত বড় কাঠের ফ্যাক্টরি আছে, তার মালিককে তো আপনি চেনেনই। ইনি তারই ছেলে। ওনার কাজ হলো আমার আর আপনার মতো লোককে কাজে ঢোকানো। তা উনি আর আসবেন না? আসবে, কিন্তু কবে আসবে আমি ঠিক জানি না। আপনি বরং বসুন, আমি একটু বাজার করে আসি। সাবধান, আমি না আসা পর্যন্ত কিন্তু বাইরে বেরোবেন না। আমি কতকটা অবাক হলাম যে বেরোতে কেন বারণ করছে। কিসের ভয় আছে ওই জঙ্গলে? এই যে শুনছেন? আরে ও মশাই, শুনছেন? লোকটি আমার কথার উত্তর দিল না, নিজের খেয়ালেই হেঁটে চলল। আমি জানতাম এই জঙ্গল জনমানবহীন, এখানে মানুষ বলতে আমি একাই। এই গভীর অরণ্যে এরকম দানবাকৃতি মানুষ এলো কোথা থেকে? এসব কথাই ভাবছি, এমন সময় দূরে একটা আবছা ছায়া ভেসে উঠল। আস্তে আস্তে সেটি স্পষ্ট হয়ে উঠল। কাছে আসতেই নজরে এলো, আরে এ তো যতীন। আরে বাবু, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? আচ্ছা যতীন, কতদিন হলো তুমি এখানে কাজ করছো? তা হয়ে গেল 4-5 বছর। তার মানে এলাকা সম্বন্ধে তোমার যথেষ্ট জ্ঞান আছে। সে বাবু একটু আধটু তো রয়েছে। তাহলে এই জঙ্গল থেকে 10 মাইল দূরে শহর রয়েছে, এখানে মানুষের আনাগোনা হয় না বললেই চলে, কি তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এবার শোনো তাহলে। আমি ঘরের ভেতরেই বসেছিলাম, হঠাৎ আমার চোখ পড়ল জানলার দিকে। তারপরেই দেখলাম একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।
আমি মনে মনে খুবই আনন্দিত হলাম। বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে কত ডাকাডাকি করলাম, কিন্তু আমার কথার কোনো উত্তরই দিল না। দূর থেকে ডাকছিলাম, কারণ কাছে যাওয়ার সাহস হচ্ছিল না। অচেনা ব্যক্তি, তার উপরে ওনার দানবের মতো শরীর। এই গভীর জঙ্গলে একটু ভয় ভয় করছিল। আচ্ছা, তুমি বলতে পারবে কে ওই ব্যক্তি? কি জানি আপনি কাকে দেখেছেন। অনেক শহুরে লোকেরাই এই জঙ্গলে মাঝে মধ্যে পায়চারি করতে আসে। আমি বেশ বুঝতে পারলাম যতীন আমার কাছে কিছু লুকোচ্ছে। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর টানা একখানা ঘুম দিলাম। আমার ঘুম ভাঙলো বিকেলবেলা। বাইরে তখনও সূর্য ডোবেনি। আমি ছুটে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার চোখ যেন আবার সেই বীভৎস মূর্তিটিকে দেখতে চায়, কিন্তু মানুষটিকে দেখতে পেলাম না। আমার কৌতূহলী মন যেন বারে বারে ওই বনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বেরিয়ে পড়লাম এক অদ্ভুত খোঁজে। এভাবে খুঁজতে খুঁজতে আমি বাড়ি থেকে বেশ দূরে গিয়ে পৌঁছালাম। ফেরার পথে এমন একটা জায়গায় গিয়ে পড়লাম যেখানে 3-4টে রাস্তা একসাথে মিশেছে। কোন রাস্তায় ফিরলে বাড়ি ফেরা যেতে পারে ঠিক ঠাহর করে উঠতে পারছিলাম না। এমন সময় দেখলাম সেই ভয়ঙ্কর বিভৎস চেহারার মানুষটিকে। মনে মনে সাহস জগিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, গঙ্গার ঘাট এখান থেকে কত দূর? মাইল খানেক। আপনি কি রোজই এখানে আসেন? হ্যাঁ। আমি একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, কাছাকাছি তো অন্য ঘাট আছে, সেখানে যান না কেন? এটা শ্মশান ঘাট, এখানে আসি। হঠাৎ মনে হলো কাপালিক নয় তো, কিন্তু কই, রুদ্রাক্ষের মালা, কপালে সিঁদুরের ফোঁটা, মাথায় জটা, এসব তো কিছু নেই। খানিকক্ষণ চুপচাপ হাঁটলাম। বেশ অন্ধকার হয়ে গিয়েছে। তার উপর রাস্তার উপর বড় বড় গাছ। আকাশে এক ফালি চাঁদ আছে বটে, কিন্তু রাতের অন্ধকার মেটাবার পক্ষে যথেষ্ট নয়। লক্ষ্য করলাম উনি বারবার পিছনের দিকে তাকাচ্ছেন। কি দেখছেন? দেখুন তো পিছনে কেউ আসছে কিনা। হঠাৎ কাটা ছমছম করে উঠল। পেছনে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, ওই না তো, কেউ নেই। কোনো শব্দ শুনতে পাচ্ছেন? না, কি ব্যাপার? কিছুদিন আগেই এই জায়গায় 2টো শ্মশানের কুকুর একটি লোকের টুটি ছিঁড়ে ফেলে দিয়েছিল। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। আসুন না, চা খেয়ে যাবেন। লোকটির কথায় মানা করতে পারলাম না, যদি আমায় অহংকারী ভাবে। তারপর আমরা দুজন মুখোমুখি 2টো চেয়ারে এসে বসলাম। আমার এখনো ভয়ে বুকে হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসার উপক্রম। তার কারণ হলো ব্যক্তিটির মুখের সাথে ওনার কণ্ঠস্বর। এসব কথা ভাবছিলাম, এমন সময় নৃসিংহবাবু হেসে উঠলেন। আপনি বুঝতে পেরেছেন যে আমি একটা ভয়ঙ্কর পাজি লোক? না না, সে কি কথা, আমি মোটেও এরকম ভাবিনি। আপনি ঠিকই ধরেছেন, আমি একটা ভয়ঙ্কর পাজি লোক ছিলাম। বড় মা প্রকৃতি আমার সর্বাঙ্গে প্রকৃত পরিচয়ের ছাপ রেখে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমি তার সঙ্গে বেইমানি করেছি। এমন কোনো দুষ্কর্ম নেই যা আমি করিনি। তারপর একদিন একটি ঘটনা ঘটল, তার ফলে সব ওলট পালট হয়ে গেল। সেই কথাই আজকে আপনাকে শোনাবো। হ্যাঁ, বলুন। আমি পুলিশের দারোগা ছিলাম। রাইটার কনস্টেবল হয়ে ঢুকি, বড় দারোগা পর্যন্ত উঠেছিলাম। আরও উঠতে পারতাম, ইচ্ছে করেই উঠিনি। ওপরে তেমন মজা নেই।
আমার মতো দুর্দান্ত দারোগা পুলিশে খুব কমই ছিল। যেমন কুচুটে বুদ্ধি, তেমনি আইন বাঁচিয়ে কাজ করার ক্ষমতা। যাকে একবার ধরতাম একেবারে পিত্তি বার করে রেখে দিতাম। চোর ছ্যাঁচো দুষ্টু বজ্জাত লোকেরা আমাকে যত না ভয় করে চলতো, ভদ্রলোকেরা তার চেয়ে বেশি ভয় করত। বড় লোকেরা গায়ে পড়ে টাকা খাইয়ে যেত যাতে কোনোদিন পেছনে না লাগি। বছর 8 আগে এখানে বদলি হয়ে আসি। বড় থানার বড় দারোগা। আমি এখানে আসতেই চুপি চুপি ভেট আসতে লাগলো। যাদের পেটে যত ময়লা বেশি তারা ঠাকুরের কাছে তত বেশি পুজো পাঠাতে লাগলো। সবাই দিলেও একজন পাঠালো না, সে হলো কেশবচন্দ্র। কেশবচন্দ্র জমিদারও আছে, সুদের কারবারও করে, অঢেল টাকা। সে গ্যাঁট হয়ে বসে থাকলো, কিছুই দিল না। তাই আমি ঠিক করলাম জমিদারকে এমন জব্দ করব যে সে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। খোঁজ নিলাম ওর ছেলে প্রত্যেক সপ্তাহে সোমবার গঙ্গা স্নান করতে আসে। ব্যাস, আমি পেয়ে গেলাম। গঙ্গার ধারে একটি গাছের আড়ালে লুকিয়ে বসে থাকলাম। অনেকক্ষণ থাকার পর জমিদারের ছেলে ধীর পায়ে গঙ্গার ঘাটের দিকে আসছে। সেই ঘাটের কাছে নামতেই আমি চুপি চুপি গিয়ে মাথায় রড দিয়ে একবারই মারলাম। সঙ্গে সঙ্গে শরীরটা জলে গিয়ে পড়ল। সে তখন আমার দিকে দেখছিল। আমি মনে মনে খুবই আনন্দ পেয়েছিলাম। জমিদারকে বেশ জব্দ করতে পেরেছি। তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুম থেকে উঠে সোজা দরজা খুলতে গেলাম, কিন্তু দরজা খুলতেই কাউকেই আমি দেখতে পেলাম না। কাউকে দেখতে না পেয়ে আমি কোনো ক্রমে দরজাটা বন্ধ করে ঘরের আলো নিমিয়ে বিছানায় শুতে যাব। এমন সময় একটা ঠান্ডা শীতল স্পর্শ অনুভব করলাম। আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়, মারিস না আমাকে। সে আমার কথা শুনল না, আমার গলা ধরে শূন্যে চাগিয়ে ধরল। আর আমি যন্ত্রণায় ছটপট করতে লাগলাম। ধীরে ধীরে আমার চিৎকার ক্রমশ বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে আমার দেহটাও স্থির হয়ে গেল। ও মশাই, আপনিও পারেন। আমি জানতামই না আপনি এত মজাদার লোক। আমি নয়, কেউই বিশ্বাস করতে পারবে না। আপনি এত সাজিয়ে গল্প বলতে পারেন না। চলি তাহলে, অন্য কোনো দিন আসবো। টাকাটা দিয়ে যাবেন না? কথাটা শুনেই আমি থমকে গেলাম। মনে হলো এই যেন নৃসিংহবাবু নয়, অন্য কেউ আমায় ডাকছে। মুখ ফেরাতেই দেখি নৃসিংহবাবু একটা রড নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি ভয়ঙ্কর সেই তাকানো! আমি কোনো কিছু না ভেবেই ছুটতে আরম্ভ করলাম। এই গভীর জঙ্গল ভেদ করে আমি ছুটে চলেছি। হঠাৎ পিছন থেকে একটা শব্দ কানে এলো। আরে ও দাদা বাবু, ও দাদা বাবু, ছুটছেন কেন? ও দাদা বাবু, আপনি আগে বাড়ি চলুন, তারপর আপনার কথা শুনবো। ওই ওই নৃসিংহবাবু। আরে ওই জন্যই আপনাকে কিছু বলতে যাইনি। দেখলেন তো কি হলো। তবে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে।